আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত জাতীয় শ্রমিক শক্তির সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, সংগঠক এবং অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই পহেলা মেতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা এখানে একত্রিত হয়েছি কিছু অঙ্গীকারের কথা ব্যক্ত করার জন্য। মে দিবসের তাৎপর্য, ইতিহাস আমরা প্রত্যেক বছর মে দিবস আসলে ঘটা করে মে দিবস পালন করি, কিন্তু মে দিবসের যেই মূল তাৎপর্য সেটা আমরা ভুলে যাই। মে দিবস মানে একটা ছুটির দিন না, মে দিবস মানে বছরের মধ্যে একটা দিন, পহেলা মে। শ্রমিকদের জন্য অনেক কথা বললাম, কথার ফুলঝুরি, কিছুটা সমবেদনা, কিছুটা সহানুভূতি, এটা মে দিবস না। মে দিবসের দীর্ঘ ইতিহাস থেকে আমরা যদি সার সংকলন করি, আমরা দেখতে পাই মে দিবসের শিক্ষা হচ্ছে যে কোনো ন্যায্য অধিকার বাস্তবায়নের একমাত্র রাস্তা হচ্ছে লড়াই। লড়াইয়ের বাইরে শ্রমিক শ্রেণীর মুক্তির আর কোনো রাস্তা নাই। আজকে আমরা জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান শ্রমিকের ভাগ্যের উন্নয়নের জন্য যে স্টেপগুলো আমরা নিতে চাই, যেভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, তার জন্য একটা কৌশলপত্র উত্থাপনের জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা দেখতে পাই আমরা যে কোনো সংগ্রাম করতে গেলে, যে কোনো লড়াই করতে গেলে সংকটটাকে আগে চিহ্নিত করতে হয়। সংকট চিহ্নিত করা ছাড়া আমাদের সংগ্রাম শুধু অস্থিরতাই তৈরি করে, নাগরিকের সাথে শ্রমিকের সংঘাত তৈরি করে। আমরা দেখছি বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে সরকার দল জনগণের বিরুদ্ধে কোনো একটা আইন করতে গেলে, জনগণের কোনো দুর্ভোগ করতে গেলে সেখানে সরকার, পুলিশ এবং এই শ্রমিকদেরকে ব্যবহার করে। শ্রমিকদেরকে ব্যবহার করার যে নীল নকশা, এই নীল নকশাকে যদি সম্পূর্ণভাবে এই শ্রমিক ব্যবহার করার যে পদ্ধতি, এটাকে যদি বাদ দিতে হয়, তাহলে আমাদেরকে শ্রমিকদেরকে আইনি কাঠামোতে নিয়ে আসতে হবে। আমরা জাতীয় শ্রমিক শক্তি মনে করি বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের উন্নয়নের জন্য চারটা প্রধান ধাপ আছে। এই চারটা ধাপকে যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি মেনটেন করি, তাহলে শ্রমিকের মুক্তি ঘটবে। আমরা শ্রমিকের মুক্তি বলতে এখন এই সারা পৃথিবীতে সকলের সাম্য আসতে হবে এই ধরনের হটকারী কথা বলবো না, কিন্তু সাম্য আমাদের জন্য অবশ্যই দরকার। আমরা আজকে যেই একসময়ের যে দাস ব্যবস্থা থেকে আমরা আজকে শ্রমিক নামে যে আধুনিক দাস বা মজুরি দাস হয়েছি, সেখান থেকে মুক্তির জন্য এবং একজন স্বাধীন মানুষ হওয়ার জন্য অবশ্যই আমাদের সাম্যের কথা চিন্তা করতে হবে। কিন্তু সাম্য তো আর একবারে চলে আসবে না, একদিনের সংগ্রামের মধ্যে দিয়ে পরের দিন সাম্য আসে না। তাই সাম্যের জন্য যে কৌশল, সেই কৌশল আমি আপনাদের সামনে বিস্তৃত করছি। চারটা ধাপ। আমাদের প্রথম দরকার হচ্ছে ন্যায্য মজুরি। আজকে শ্রমিকের জন্য যে কথা বলতে হয়, একটা সংগঠনে শ্রমিকরা যে ঠিকভাবে আসতে পারে না, বা শ্রমিকরা কোনো জায়গায় জড়ো হতে এলে তাদেরকে ভাড়ার টাকা দিতে হয়, এর কারণ হচ্ছে শ্রমিকের ন্যায্য মজুরি নাই। সে তার জীবন নিয়ে অস্থিরতায় থাকে, সে তার পুষ্টিহীনতায় ভোগে, তার সন্তান, সে কষ্টের মধ্যে দিনাতিপাত করে। এই জন্য আমাদেরকে ন্যায্য মজুরির কথা বিবেচনা করতে হবে। ন্যায্য মজুরি হচ্ছে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক লড়াইয়ের প্রথম ধাপ। এই অর্থনৈতিক ধাপটাকে উপেক্ষা করে আমরা কোনোভাবে শ্রমজীবী মানুষের মুক্তির কথা চিন্তা করতে পারি না। তাই জাতীয় শ্রমিক শক্তি আমরা একটি সংগঠন আকারে প্রস্তাব করছি, সারা বাংলাদেশে অনতিবিলম্বে একটা মজুরি বোর্ড গঠন করতে হবে এবং সেই মজুরি বোর্ডের সর্বনিম্ন মজুরি হবে 30,000 টাকা। এই 30,000 টাকা যতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথে সংগ্রাম করে যাব। আমাদের দ্বিতীয় ধাপ সুরক্ষা। সুরক্ষা বলতে বোঝায় আমাদের চাকরির সুরক্ষা, আমাদের জীবনের সুরক্ষা। আমরা দেখেছি বাংলাদেশে একজন শ্রমিক সেই কুড়িগ্রামের একটা চরাঞ্চল থেকে যে ঢাকা শহরে শ্রম দিতে এসেছে, সেও কিন্তু একজন প্রবাসী। সে অভ্যন্তরীণ প্রবাসী হয়েছে, তাকে আমরা অভিবাসী বলি। তার মানে সেই কুড়িগ্রামের চরাঞ্চল থেকে বা পটুয়াখালী একটা চরাঞ্চল থেকে কিংবা হাতিয়ার সেই চরাঞ্চল থেকে যে মানুষটা ঢাকা এসেছে, যে মানুষটা কারখানায় গিয়ে শ্রম দেয়, সেই কারখানাতেই তাদেরকে আমরা নিহত হতে দেখেছি। আমরা দেখেছি তাজরিন গার্মেন্টসে, আমরা দেখেছি স্পেকট্রাম গার্মেন্টসে, আমরা দেখেছি রানা প্লাজায়। এভাবে করে কারখানায় যে অনিরাপদ পরিবেশে আমরা শ্রম দিচ্ছি, সেই অনিরাপদ পরিবেশ থেকে আমরা একটা নিরাপদ পরিবেশ চাই। সেজন্য অবশ্যই শ্রমিকের নিরাপত্তা এবং শ্রমিকের সুরক্ষা, কর্মক্ষেত্রে সুরক্ষা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এবং এই চাকরির সুরক্ষাটা এর সাথে জড়িত।
এরপরে আমাদের যে ধাপটা আসবে, সেই ধাপটা কিছুটা উচ্চাভিলাষী মনে হলেও এটাই মৌলিক ধাপ। আমরা মনে করি বাংলাদেশের শ্রমজীবী মানুষরা সত্যিকার অর্থে বাধ্যতামূলক শ্রম দেয়। তারা কেউ স্বেচ্ছায় শ্রম দিতে চায় না, কারণ এই 12,000 15,000 টাকার জন্য 10 ঘন্টা শ্রম দেওয়া, এটা কোনোভাবে, এটা মানবিকভাবে কোনো মানুষ স্বেচ্ছায় শ্রম দিতে পারে বা শ্রম দিতে চায়, এটা আমি বিশ্বাস করি না। আমাদের এই বাধ্যতামূলক শ্রম দিতে হচ্ছে কারণ আমাদের ন্যায্য মজুরি নাই, এবং আমাদের শ্রমিক ভাইদের সকলের শ্রমের মধ্য দিয়ে যে পণ্য উৎপাদিত হয়, আপনাদের প্রত্যেকের গায়ে যে পোশাকটা আছে, আমাদের এই সামনে যতগুলো উপকরণ দেখতে পাই, প্রত্যেকটা পণ্য উৎপাদিত হয়েছে একটা কারখানায় যৌথ শ্রমের মাধ্যমে, মানে একটা সামাজিক শ্রমের মধ্য দিয়ে একটা পণ্য উৎপাদিত হয়। কিন্তু সেই পণ্যটা যখন বিক্রি হয়, তার প্রফিটটা কে পায় বলেন তো? শুধুমাত্র মালিক। তাহলে এই যে পণ্য উৎপাদিত হবে সামাজিকভাবে, শ্রমিকদের যৌথ শ্রমের মধ্য দিয়ে একটা পণ্য উৎপাদিত হবে, কিন্তু তার মুনাফাটা শুধুমাত্র মালিকের কাছে যাবে, এটা আমরা আর হতে দিতে চাই না। আমরা মনে করি প্রত্যেকটা খাতে শ্রমিককে অন্তত পক্ষে 5% মুনাফা শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে। 24-এর গণ অভ্যুত্থানে, শুধু 24-এর গণ অভ্যুত্থানে না, 24-এর গণ অভ্যুত্থান আমাদের ষড়যন্ত্র আমরা সেই সব সম্মুখভাবে প্রত্যক্ষভাবে দেখেছি। তাছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি সংগ্রামে এই শ্রমজীবী ভাইয়েরা নিহত হয়েছে। আমাদের ছাত্র শক্তির একজন সভাপতি বলে গেছে যে ছাত্র শ্রমিক যে ঐক্য, সেটা আমরা বাংলাদেশে চর্চা করব। আসলে এটা চর্চা করাটা খুব কঠিন, এটা মুখে বলাটা সহজ, কারণ শ্রমিকের যেই জীবন মান, সেখানে একজন ছাত্র কোনোভাবেই একটা শ্রমিক হয়ে যেতে চায় না। আমরা শ্রমিকের জন্য অনেক কথা বলি, শ্রমিকের দুঃখের কথা আমরা বলি, শ্রমিকের যে দুঃখ দুর্দশা সেটা বর্ণনা করি। এই বর্ণনার মধ্য দিয়ে আমাদের শ্রমিক হওয়ার আকাঙ্ক্ষা আরো নষ্ট হয়ে যায়। তাই আমরা মনে করি শ্রমিক শুধুমাত্র দুঃখের বর্ণনা, শ্রমিক মানে হচ্ছে শুধুমাত্র মেহনতের কিচ্ছা, সেটা হলে হবে না। শ্রমিক হইতে হবে একটা মর্যাদার জীবন। সেই মর্যাদার জীবন হওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে সংগ্রাম করতে হবে। তাই আমাদের অংশীদারিত্বের পরের যে চতুর্থ ধাপটি চতুর্থ হলেও এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এর আগে আমরা যে 3টা ধাপ বলেছি, সেই 3টা ধাপ বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্ষমতায়ন। এই ক্ষমতায়নের বাইরে কোনোভাবে আমাদের এই মুক্তি সম্ভব না। তাই আমরা মনে করি ক্ষমতায়ন বলতে শুধুমাত্র তার কারখানায় তাকে ক্ষমতায়ন করা সেটা না। বাংলাদেশের প্রত্যেকটি সংগ্রামে যেভাবে শ্রমিকরা অংশগ্রহণ করেছে, সেভাবে করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যেখানে নীতি নির্ধারণী পর্যায়ে আছে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হোক সংসদ, সেটা হোক কোনো একটা সভা সেমিনার, মানে যে কোনো জায়গাতে ক্ষমতায়নের প্রশ্ন উঠলে সেখানে শ্রমিকদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সংসদে বর্তমানে কোনো শ্রমিক এবং কৃষক কিংবা শ্রমিক এবং কৃষক নেতাও নাই, এটা কি আমাদের জন্য দুর্ভাগ্যের নয়? আমরা 24-এর গণ অভ্যুত্থানে দেখেছি সবচেয়ে বেশি নিহত হয়েছে এই শ্রমিকেরা। তাহলে কেন আমাদের শ্রমিকেরা এই ক্ষমতায়নের মধ্যে আসতে পারলো না? সেই প্রশ্নটা আমরা করতে চাই ক্ষমতাসীন দলের কাছে, সে একই প্রশ্ন আমরা করতে চাই জাতীয় নাগরিক পার্টির কাছেও। আমরা জাতীয় শ্রমিক শক্তি কোনো পার্টির লেজুর ভিত্তি করার জন্য আসি নাই। আমরা এসেছি 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে নতুন বন্দোবস্তের আলাপ উঠেছে, সেই নতুন বন্দোবস্তের শ্রমিকের ন্যায্য হিস্সা বাস্তবায়নের জন্য। আমরা চাই আপনারা যারা মেহনতি শ্রমিক ভাইয়েরা আছেন, তারা আপনারা আমাদের পাশে সাড়া দিবেন, এবং জাতীয় নাগরিক পার্টি সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের মধ্যে অন্তত পক্ষে 5% শ্রমিকদেরকে তাদের মূল কমিটিতে, মূল জায়গায় এবং সংসদে নিতে হবে। বেশি চাই নাই ভাই, মাত্র 5%। এটা যদি না হয়, বাংলাদেশের শ্রমিকরা আর কোনো রাজনৈতিক দলের সাথে যাবে না, শ্রমিকরা স্বতন্ত্রভাবে মুভ করবে। আমি আর একটা কথা বলে শেষ করব। বাংলাদেশে আমরা শ্রমিকদের নিয়ে অনেক কথা বলি, শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা আমরা বলতে বলতে প্রত্যেকটা প্রোগ্রাম আসলে মানে আমাদের চাইতে শ্রমিক দরদ দেওয়ার কোনো লোক নাই, কিন্তু সারা বছর এই শ্রমিকের খোঁজ খবর কেউ নেই না। সেই জন্য আমাদের যেটা করতে হবে, সারা বছর আমরা শ্রমিকদের জন্য কিভাবে কাজ করব, সেটা শুধু নির্বাচন একবার আসবে আর ইস্তেহার দিব, সেই ইস্তেহারের মধ্য দিয়ে ইস্তেহার তো বাস্তবায়ন করে না। বিএনপি যে তার 31 দফা শ্রমিকের কথা বলেছে বা নির্বাচন ইস্তেহারের শ্রমিকের কথা বলেছে, তারা একটাও বাস্তবায়ন করবে না। আমি লিখিত দিয়ে বলতে পারি, কোনোভাবেই তারা বাস্তবায়ন করবে না। শ্রমিক শুধুমাত্র মিছিলের সংখ্যা, তারা বড় বড় একটা মিছিল করতে গেলে শ্রমিকদেরকে লাগে। এখন শ্রমিক কেন মিছিলের সংখ্যা হয়? কারণ হচ্ছে শ্রমিককে 500 টাকায় পাওয়া যায়। আপনারা শ্রমজীবী ভাইয়েরা, আপনারা অবশ্যই নেতৃত্ব নির্বাচন করতে গেলে, সংগঠন নির্বাচন করতে গেলে আপনাদের নিজেদেরকেও একটু নিজের কাছে জিজ্ঞাসা করতে হবে, আমি কি 500 টাকার বিনিময়ে
বন্দী হব, 500 টাকার জন্য মিছিলে যাব, 500 টাকা ভোট বিক্রি করব, নাকি নিজের ক্ষমতায়নটাকে নিশ্চিত করব? জাতীয় শ্রমিক শক্তি শ্রমিকের ক্ষমতায়নের জন্য সংগঠন গড়ে তুলেছে। আমরা 24-এর গণঅভ্যুত্থান থেকে, সংগ্রাম থেকে সংগঠন করেছি, সেই সংগঠন থেকে হবে বাংলাদেশে বিকল্প শক্তির উত্থান। জাতীয় শ্রমিক শক্তি অবশ্যই শ্রমিকদেরকে একসাথে করে বাংলাদেশের শ্রমিক রাজ কায়েম করবে। শ্রমিক রাজ কায়েম করার জন্য আমরা চাই বাংলাদেশের যতগুলো শ্রমিক দরদি নেতা আছে, যারা ছাত্র আছে, শ্রমিক আছে, কৃষক আছে, তারা অবশ্যই শ্রমিক শক্তিকে সহায়তা করবেন। শ্রমিক শক্তির হাতকে শক্তিশালী করার জন্য শ্রমিক ভাইদের কাছে আহ্বান করছি, আপনারা আমাদের কাছে যুক্ত হন। আর আমাদের পার্টির কাছে আহ্বান করছি, আপনারা শ্রমিকদের জন্য কি করবেন সেই ব্যাপারে জাতীয় শ্রমিক শক্তির সাথে আপনারা বসেন। আপনারা সারা বছরের কর্মকৌশল ঠিক করে দেন। আমাদেরও তো কিছু কর্মকৌশল আছে, সেই কর্মকৌশলের সাথে আপনারাও সেই কর্মকৌশল ঠিক করেন, এগুলো নিয়ে সংসদে কথা বলেন। দুঃখজনক ভাবে হলে আমাদের শ্রমিকরা সংসদে যেতে পারেনি। আপনারা যারা সংসদে গিয়েছেন তারা আমাদের কথাগুলো বলার জন্য নিশ্চয়ই গিয়েছেন। আমাদের কথাগুলো বলার জন্য আপনারা আমাদের সাথে বসেন। আমরা কিভাবে বিষয়গুলোকে দেখছি, আপনারা কিভাবে দেখছেন, এই বিষয়গুলোকে নিয়ে আমাদের কৌশলপত্র ঠিক করতে হবে। এবং বাংলাদেশের শ্রমিকের জন্য আপনারা কি করবেন, বড় বড় রাজনৈতিক দলগুলো কি করবে, সেই ব্যাপারে আপনারা সংসদে ভূমিকা রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, ইনকিলাব জিন্দাবাদ।